Yeah, 60 seconds. আমাদের সঙ্গে আরো থাকবেন ডিপার্টমেন্ট অফ ফার্মেসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায়ান ফেরদৌস, আপনাকেও আমরা স্বাগত জানাই। আপনিও নিশ্চয়ই আমাদের সময় দিয়েছেন বলে আমাদের কৃতজ্ঞতা জানবেন। নাজিয়া ওহাব, প্রথমেই আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে নতুন এবং পরবর্তী পরিস্থিতিতে এই শিক্ষকদের মধ্যে অনেকেই আসলে ক্লাসে যেতে দ্বিধা করছেন, ভয় পাচ্ছেন, কেউ কেউ মনে করছেন যে তাদের আসলে ক্লাসে যাওয়া তো এখন নিরাপদ হবে না। অন্যদিকে শিক্ষকরাও যেভাবে গত রেজিমে যেভাবে রাজনীতিতে জড়িয়েছিলেন, নিজেদের যেভাবে রাজনীতিতে সন্নিবিষ্ট করেছিলেন, তাতেও ব্যাপারটা অনেকটা ভালো ছিল না বলেও অনেকে মন্তব্য করেছেন। আপনার কাছ থেকে শুনবো যে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, যে শিক্ষকদের নিরাপত্তা শিক্ষার্থীরা এখন যেরকম মনে করছে সেটা। নাজিয়া ওহাব। ধন্যবাদ মহিউদ্দিন ভাই। আসলে আমি এখন যেখানে কাজ করছি এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি। তো প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে মানে আমাদের কালচারটা মানে পাবলিক ইউনিভার্সিটির মতন না। আমাদের এখানে আসলে রাজনীতির খুব একটা চর্চা হয় না এখানে। যে আমরা যেমনটা দেখে এসেছি আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে, যে ছাত্র শিক্ষক উভয়ই রাজনীতির সাথে যুক্ত ছিল বা সেগুলোর চর্চা হতো ভার্সিটির ভিতরে। কিন্তু আমাদের এখানে আসলে কালচারটা একদমই ডিফারেন্ট। এই ধরনের কালচার আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভিতর নাই। সো আমরা আসলে কেউই ভয় পাচ্ছি না ক্লাসে যেতে। কিন্তু এটা এটা ঠিক যে পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্ররা অনেক কিছু সাফার করেছে, অনেক কিছু উইটনেস করেছে। তারাও আসলে নাজিব, আমি যে কারণে প্রশ্নটা জি করলাম যে এইবার যে জি ছাত্র জনতা মিলে যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনের মধ্যে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলিরও একটা প্রত্যক্ষ এবং খুব সিগনিফিক্যান্ট রোল তারা প্লে করেছেন। তো সেই ক্ষেত্রে কে ওইটার মধ্যে অংশগ্রহণ করেছেন, কে অংশগ্রহণ করেন নাই, সেইটা নিয়ে কি এক ধরনের আমি বলবো গ্রুপিং হয়েছে কিনা, এক ধরনের সেগ্রিগেশন হয়েছে কিনা, যে আমরা এই শিক্ষকদের দেখেছি তারা এই আন্দোলনের সাথে ছিলেন, তারা ছিলেন না, এবং তাদের দুইজনকে আলাদা করা হচ্ছে কিনা, প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে কি অবস্থা, সেটি একটি। আর না দ্বিতীয় আরেকটি প্রশ্ন করে রাখি, সেটি হচ্ছে যে নিশ্চয়ই পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনার বন্ধুরা, সহপাঠীরা, তারা শিক্ষক হিসেবে আছেন, তাদের মধ্যে কেউ কেউ আপনারা নিশ্চয়ই দেখছেন যে তাদের মধ্যে কেউ 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 আসলে এক ধরনের ব্র্যান্ডিং করা হচ্ছে, লেভেলিং করা হচ্ছে, সেইটা আসলে কতটা ঠিক হচ্ছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, জি। আমি প্রথমে বলি যে আমাদের আসলে ওই ধরনের কোনো সুযোগ নাই যে কে আন্দোলনে সরাসরি যুক্ত ছিল কিংবা না ছিল। আমাদের আসলে সেই সুযোগটাই ছিল না। আমাদের আসলে আম, যখন আন্দোলনটা বেগবান হতে থাকে 15 তারিখের পর থেকে, হুম হুম। তো আমরা আসলে একদিনই ক্লাস করার সুযোগ পেয়েছিলাম আমাদের ডিপার্টমেন্টে। এরপরে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি মানে মেনটেনেন্সের কারণে একদিন বন্ধ থাকে ভার্সিটি, হুম হুম। এবং পরবর্তীতে একদিন সরকারি ছুটি থাকে, আর পরে তো সরকারি বন্ধ করে দেয় সমস্ত স্কুল কলেজ। সুতরাং আমরা যে আসলে ছিলাম না এরকম না, আমরা আসলে প্রত্যক্ষ পরোক্ষভাবে ছিলাম। আমাদের অনেক টিচারকে আমি চিনি আমাদের ভার্সিটি, যারা একেবারে শাহবাগে গিয়েও আন্দোলন করেছে, বা আমরা যারা ভার্সিটি বন্ধ থাকলেও কিন্তু আমরা ওই সময় ভার্সিটিতে এসেছিলাম, যে আমাদের স্টুডেন্টরা যদি আসে কোনো কারণে ঢুকে যায় বা তাহলে যেন আমরা হেল্প করতে পারি। রাইট। বা ধরেন এই ভার্সিটি বন্ধ থাকার সময় কিন্তু আমরা 2 তারিখে কিন্তু আমরা টিচাররা মিলে হিউম্যান চেইন করেছিলাম। বা ধরেন কিছু স্টুডেন্ট আমরা মামলা হয়েছিল তাদের নামে, আমরা কিন্তু আহ, মানে ওদেরকে আইনগত সহায়তা দেওয়া বা ইত্যাদি মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করছিলাম। কিংবা আমাদের অথরিটিও স্টুডেন্টকে হেল্প করার জন্য বিভিন্ন ভাবে আমাদের হুম মানে হুম। ডিএসডব্লিউ আছে,
ওকে। এরা কাজ করছিল। এখন আমরা যদি বলি আমাদের অন্য ইউনিভার্সিটির কথা, ধরেন হুম, পাবলিক ইউনিভার্সিটি বা আমার হুম, টিচার কিংবা হুম, আমার পরিচিত যারা পাবলিক ইউনিভার্সিটিতে জব করে, হ্যাঁ এইটার বিষয়ে আমি বলতে চাই যে এটা কিন্তু অস্বীকার করার উপায় নাই যে আসলে সত্যি আহ কিছু শিক্ষক বা আমাদের এখানে কালচারটাই তো আপনি জানেন যে এখানে ছাত্র শিক্ষক উভয়ই রাজনীতির সাথে যুক্ত, কিংবা অনেকে আছে সিস্টেমটাই এমন ছিল, হয়তো তিনি রাজনীতি পছন্দ করেন না কিন্তু হুম। তিনি আসলে টিকে থাকার জন্য আসলে রাজনীতির সাথে যুক্ত হতে বাধ্য হয়েছেন, এরকম হয়েছে। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে আসলে স্টুডেন্টরা এক ধরনের ইয়ে করছে যে আপনি আসলে অমুক পক্ষের, আপনি অমুক পক্ষের না। এটা আমি আমার ল ডিপার্টমেন্টেও দেখেছি, যেমন আমাদের চেয়ারম্যান স্যারের এগেনস্টে আসলে আন্দোলন হয়েছে, উনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, এটা আমি দেখেছি হুম, হুম। পত্রপত্রিকায় বা ফেসবুকে আমি দেখেছি, বা আমি আমাদের নাজে ফ্রেন্ডরা যারা অন্যান্য ডিপার্টমেন্টে আছে দেখেছি। কিন্তু আমি আসলে এটাকে পছন্দ করি নাই, কারণ আমার কাছে মনে হয় কি, যদি জোর করে আমি কাউকে পদত্যাগ করাই বা হুম, কাউকে হিউমিলিয়েট করি, হ্যাঁ তাহলে এটা প্রপার ওয়েতে যাওয়া উচিত, তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সুনির্দিষ্ট একটা প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া উচিত। কাউকে টিচারদেরকে আসলে হিউমিলিয়েট করলে আসলে আমরা যে এত স্ট্রাগল করলাম একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের এগেনস্টে, হুম, হুম। ছাত্র শিক্ষক সবাই আমরা, তাহলে তো আসলে আমরা ওদের মতোই হয়ে গেলাম, তাই না? আমরা ওকে। এই জন্য আমি মনে করি। আর আরেকটা কথা, আমার মনে যে একটা আমার মনে স্টুডেন্টের আমার মনে যে নাজিয়া ওয়াহাব, এই পর্যায়ে আমরা একটু রায়ান ফেরদৌসের কাছে শুনি। আপনি এটি পছন্দ করছেন না সেটি আপনি একদম স্পষ্ট বলেছেন। আমি একটু রায়ান ফেরদৌসকে বলবো যে রায়ান ফেরদৌস, আপনি কি আপনার ডিপার্টমেন্টের যে শিক্ষক আছেন, ছিলেন ডিন হিসাবে ফার্মেসি অনুষদে, তাকে সরানো বা আপনার ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে সরানো, এই বিষয়ে মানে আপনি কি মনে করেন যে তাকে সরানো উচিত, তাদের সরানো উচিত, তাদের এখন চলে যাওয়া উচিত, পদত্যাগ করা উচিত? আপনি তাদের বিরুদ্ধে আন্দোলন করবেন বা কি করতে চাচ্ছেন আপনারা, রায়ান ফেরদৌস? আমি যদি একটু প্রথম থেকে বলতে চাই আর আসলে রায়ানের কথা শুনতে শুনতে আমি একটু আমাদের দর্শকরা যারাই দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলি, যে কজনই দেখছেন তারা যদি তাদের মতামত বা যদি কোনো প্রশ্ন থাকে তারা যদি আমাদেরকে দেন, তাহলে আমরা সেটি আমাদের গেস্টদের কাছে করতে চেষ্টা করবো। রায়ান, আপনি বলছিলেন, বলুন। আমরা আমি যেটা বলতে চাই আসলে গত 16 বছর ধরে আসলে শিক্ষকদের ভিতরে যেভাবে বিভাজন সৃষ্টি করা হয়েছে, কোনো কোনো শিক্ষক যদিও বা সে নিউট্রাল কিংবা সে আসলে শিক্ষার্থী বান্ধব, কিন্তু তাকে আসলে হুম, রাজনীতিতে কিছুটা হলেও অংশগ্রহণ করতে বাধ্য করা হয়েছে। এখন আমি যদি ওইটা বিবেচনা করি যে আমার এই শিক্ষক নীল দল ছিল, আমার এই শিক্ষক সাদা দল ছিল, এই বিবেচনা করে যদি এখন আমি আমার সকল শিক্ষকদের বিরুদ্ধে আমার তাহলে দাঁড়াতে হবে, আমি ওইটার পক্ষে কোনোভাবেই না। দেখা যায় আসলে যে আমার এই আন্দোলন চলাকালীন আমার এমনও শিক্ষক আছে যে হয়তো ফেসবুকে পোস্ট দিয়েছে আন্দোলনের পক্ষে, আবার কোনো কোনো শিক্ষক মাঠে গিয়ে দাঁড়াইছে আমার ফার্মাসি অনুষদেরই, কোনো কোনো শিক্ষক মাঠে গিয়ে আমাদের ছাত্রদের পক্ষে দাঁড়াইছে, আবার কোনো কোনো শিক্ষক আমাকে ফোন দিয়ে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তোমার যদি কোনো প্রয়োজন হয়, তুমি যদি কোনো আইনি সহায়তা কিংবা কোনো বিপদে পড়ো আমাকে জানাবা। তার মানে আমি দেখতে পাচ্ছি আসলে আমাদের শিক্ষকদের একটা বড় অংশ কিন্তু আমাদের আন্দোলনের সাপোর্টে ছিল, আমাদের পাশে ছিল। এখন কিছু কিছু শিক্ষক কিন্তু সবসময় একদম উগ্র ছিল, কিছু কিছু শিক্ষক দেখা যায় যে আসলে লবিং করে এই শিক্ষকতা পেশায় এসেছে, যোগ্যতা থাকা না সত্ত্বেও এসেছে, কিংবা একদম ফ্যাসিস্টের না দোসর না হিসেবে কাজ করছে। না, রায়ান ফেরদৌস, সকল রায়ান ফেরদৌস, শিক্ষকদের রায়ান পদোন্নতি ফেরদৌস, আসলে রায়ান ফেরদৌস, আমাকে যদি অনুমতি দেন একটা বিষয় আপনি জানতে চাই। হ্যাঁ, আমাদের তো শিক্ষকদের মধ্যে আপনি এটা একদম ঠিক কথা বলেছেন, গত 15 বছর ভাবে শিক্ষকদের যেরকম রাজনীতিকরণ হয়েছে, তারা যেরকম রাজনৈতিক সুবিধা নিয়ে নানা কিছু করেছেন, সেটি অবশ্যই মানে নিন্দনীয়। আমরা বহুবার এর এগেনস্টে কথা বলেছি, কিন্তু এখন যে ছাত্ররা এই জাজমেন্ট যেভাবে করতেছে বা যে কলটা দিতেছে, এইটাকে আপনি ঠিক মনে করেন? বা যে মানে কে চলে যাবে, কে থাকবে, কে পদত্যাগ করবে না করবে, সেটা কি আপনি ঠিক মনে করতেছেন যে এটা এরকম ভাবে না না হওয়া না, উচিত? এটা কোনোভাবেই আসলে আমাদের আমরা করতে পারি না, সাপোর্ট করতে পারি না। দেখা যায় যে আসলে হুম, আপনার যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ থাকে, আছে আমাদের যেমন আমাদের ইউনিভার্সিটিতে অনেক শিক্ষকের বিরুদ্ধে একদম সুনির্দিষ্ট অভিযোগ আছে, আমি মনে করি সেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদের আসলে সুনির্দিষ্টভাবেই আগানো উচিত, যেভাবে লিগ্যাল প্রসিডিওর অনুযায়ী হুম। তাকে পদত্যাগ করতে করানো যায় কিংবা তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া যায় সেইভাবে আগানো উচিত। কিন্তু একজন ছাত্ররা মিলে গিয়ে একজন শিক্ষককে বাধ্য করা হলো, অসম্মান করে তাকে বাধ্য করা হলো পদত্যাগ করতে, এই বিষয়টার একদম একদম সম্পূর্ণভাবে বিরোধী। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটা হুম। এখন আছে তার সাথে যুক্ত যেসব মানুষজন আছে তারাও এই ব্যাপারটার কোনোভাবে সহমত পোষণ করতেছে না। রায়ান ফেরদৌস, আপনারা এটার বিরোধী, কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কিরকম আহ্বান জানানো হয়েছে, এটা সোশ্যাল মিডিয়ামে হোক বা কোনো একটা গ্রুপ করে হোক, যে আমরা শিক্ষকদের মর্যাদা রক্ষায় সক্রিয়, আমরা আসলে অন্যায়ের প্রতিবাদ করি কিন্তু আমরা ঢালাওভাবে এই বিচার কার্যে অংশগ্রহণ করতে চাই না, এরকম কোনো মানে আমরা কি বলবো, এরকম কোনো মুভমেন্ট করার চিন্তা আপনাদের আছে কিনা বা করা উচিত কিনা?
না না ইতিমধ্যে আসলে এই ব্যাপারটা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া এবং নিজেদের ভিতরে কথা বলতেছি যে হ্যাঁ কোনোভাবেই আসলে যেন এমন কোনো বিতর্কিত সিদ্ধান্ত বা এমন কোনো বিতর্কিত ঘটনা আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাঝ থেকে না ঘটে। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছে তারাও কিন্তু ইতিমধ্যে ভিডিও বার্তা কিংবা লেখালেখির মাধ্যমে এই ব্যাপারটা যেন নিরুৎসাহিত করা হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী। সারা বাংলাদেশে যেখানে এই ঘটনা ঘটতেছে সেটা নিয়ে আমরা কাজ করতেছি এবং তাদেরকে নিরুৎসাহিত করার চেষ্টা করতেছি, জানে নিজের হাতে আইন তুলে নেওয়া কোনোভাবেই আমাদের কাছে সমর্থনযোগ্য না। আমার কাছে আমি একটু নাজিয়া ওয়াহাবের কাছে আসতে চাইবো যে নাজিয়া ওয়াহাব, আম, আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলনটি করেছে বা শিক্ষার্থীরা যেভাবে এই ছাত্র জনতার আন্দোলনটিকে নেতৃত্ব দিয়েছে সেই জায়গা থেকে তো আমরা এটি স্পষ্ট বুঝতে পারি যে একটা নতুন দিনের সম্ভাবনার শুরু থেকেই সেটি আসলে করা হয়েছে। শিক্ষকরা কি তাদের, আপনার কাছে কি মনে হয় আপনার শিক্ষকরা, আপনি আমি দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রায়ানও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের শিক্ষকরা কি কি মনে হয় যে এই নতুন যুগের সাথে তাল মিলিয়ে নতুন কিছু ভাববেন, নাকি তারা সেই আগের মতোই যেখানে ক্ষমতা বা যেখানে তাদের ক্ষমতা দেখাতে পারবেন সেই জায়গাটাতেই তারা স্টিক থাকবেন? আপনার কাছে কি মনে হয়? যেটা ভাই আমার যেটা মনে হয় যে ধরেন আমি তো 15 বছর ধরে আমি যে প্রতিষ্ঠানে আছি 15 বছর ধরে আছি, কিংবা আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, এবং স্টিল আমাদের শিক্ষকদের সাথে আমাদের যে যোগাযোগটা আছে এইটা নিয়ে তো কথাবার্তা হয় আমাদের মাঝেও। তো আসলে টিচাররা যে ইচ্ছাকৃত ভাবে এগুলো করে আমার সেটা মনে হয় না। কারণ আমার মনে হয় তারাও একটা পরিবর্তন চায়, বা তারাও আসলে একটা প্রপার একাডেমিক মানে পরিবেশ তারাও আশা করে। কিন্তু আমার মনে হয় একটা সিস্টেমের ভিতরে তারাও পড়ে গিয়েছে। আমরা আসলে সিস্টেমটাই ধরেন এই শুধু 15 বছর তো না, শিক্ষক ছাত্র রাজনীতি তো অনেক বছর ধরে। তো এই একটা কালচার তৈরি হয়েছে। সো এই কালচার থেকে যে ওনারা চাচ্ছেন না বের হতে, এটা আমার মনে হয় না। আমার মনে হয় শিক্ষকরাও চান যে একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে, কিংবা তারাও আসলে শিক্ষকদের কাজ হলো পড়ালেখা, মানে ক্লাসে পড়ানো কিংবা রিসার্চ করবেন, পড়ালেখা করবেন কিংবা গঠনমূলক কথা বলবেন, এটাই তো। তো আমার মনে হয় এটা কোনো শিক্ষক আমার মনে হয় না যে ইচ্ছাকৃতভাবে সিস্টেমের ভিতরে পড়েছেন বা ওনারাও এটাকে মানে নার্চার করতে চাচ্ছেন, এটা আমার মনে হয় না। যদি ধরেন সংস্কারের কথা আসে, তো আমার মনে হয় বেশিরভাগ শিক্ষকই সংস্কারের পক্ষেই বলবেন, বা রাজনীতি ওনারাও চান না এটাই বলবেন আমার ধারণা। কারণ ওনারাও আমার মনে হয় অনেকে সিস্টেমের আপনি ভিতরেই পড়ে গেছে নাজিয়া যে আমাকে নাজিয়া যদি নাজিয়া টিচার হতে। নাজিয়া আপনি বলছিলেন যে বেশিরভাগ শিক্ষকই হয়তো চাইবেন যে রাজনীতি চাইবেন না বা সংস্কারের কথাই বলবেন। তো শিক্ষকরা কি আপনার কাছে মনে হয় রাজনীতি করেছেন একরকম বাধ্য হয়ে? আমার কাছে মনে হয় যে অনেক চাই, মানে সিস্টেম আমার আমার এটা ব্যক্তিগত মতামত, অনেকে সবার একমত হতে হবে এমনটা না। যেটা আমার আমার কাছে মনে হয়েছে যে টিচার আসলে একটা সিস্টেমের ভিতরে পড়ে গেছে। শুধু আসলে শিক্ষক না, আমাদের গোটা সিস্টেমটাই একটা সিস্টেমের ভিতরে পড়ে গেছে। যে আমরা যদি বলি যে আসলে একটা সিস্টেমের ভিতরে সবাই এসে ওই সিস্টেমটার ভিতরেই না চোরাবালির ভিতরে ঢুকে না গেছে নাজিয়া আমার মনে হয়। কারণ না আমি একজনকে চিনি, ধরেন সে স্টুডেন্ট লাইফে কখনোই রাজনীতির সাথে ছিল না, কিন্তু সে মনে করছে যদি আমি রাজনীতি কোন একটা দলের পক্ষে না যাই তাহলে হয়তো আমি টিচার হতে পারবো না, বা আমি যদি কোনো রাজনীতির সাথে কোনো একটা দলের দলভুক্ত না হই তাহলে হয়তো আমি টিকে থাকতে পারবো না। তো আমার কাছে এটা মনে হয়েছে যে অনেকেই হয়তো এটা বাধ্য হন। শোনেন, এখন টিচারদের একটা আদর্শ থাকতে পারে বা মতবাদ থাকতে পারে, কিন্তু এটা আমি প্র্যাকটিস করছি। কারণ আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে তো আমাদের লাল দল নীল দল তো নাই। তো আমরা কি মনে করেন যে টিচারদের ভিতরে কোনো একটা দর্শনকে তারা বিশ্বাস করে না, না? নিশ্চয়ই করে, কিন্তু আমরা তো এটা প্র্যাকটিসই নাই। তো কিন্তু এটা নাজিয়া আমরা মেনে নিচ্ছি। কিন্তু নাজিয়া আমরা একজন শিক্ষকের কাছ থেকে সর্বোচ্চ যেটাকে বলে হচ্ছে নৈতিক ভিত্তি আশা করব। সেখানে একজন শিক্ষক যদি শুধু শিক্ষক হওয়ার জন্য কোনো একটা রাজনৈতিক দলের সাথে তিনি আসলে মানে এটাকে আপনি কি বলবেন, এটাকে আসলে তিনি নৈতিকভাবে একজন শিক্ষক থাকার যোগ্য? তিনি যদি প্রথম থেকেই শুধু ওই রাজনৈতিক দলটার আদর্শ বিশ্বাস না করে বা আর কোনো কিছুর জন্য না, তিনি যাতে শিক্ষক হতে পারেন, তার পুরো নিয়োগ প্রক্রিয়া যাতে স্মুথ থাকে তার জন্য তিনি এটা করলেন, এটা কি আসলে উনি শিক্ষক পদবাচ্য হওয়ার যোগ্য? আসলে এটা আমি বলবো না, কারণ আসলে নিয়োগ প্রক্রিয়াটা তো আসলে এটা যারা নিয়োগকর্তা তারাই ভালো বলতে পারবেন। তবে আমি আমার ল ডিপার্টমেন্টে দেখেছি আমাদের শিক্ষকরা সবাই যোগ্য বলেই আমার মনে হয়েছে। খুব একটা লবিং এখানে হয়েছে বলে আমি মনে করি না আমাদের ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের কথা। তো তারপরে যে তারপরে তারা রাজনীতি কেন করেছেন? ওই যে বললাম যে কালচারটাই সিস্টেমটাই এমন ভাবে গড়ে তুলেছি আমরা, এখান থেকে আর কি করবে। তো টিকে থাকতে গেলে করতে হবে। কিন্তু আমার মনে হয় যদি আপনি রাষ্ট্র থেকে যদি এরকম একটা সিস্টেম বলে দিত যে না এখানে রাজনীতি করা যাবে না বা কালচার থাকা যাবে না, তোমার ওপিনিয়ন থাকতে পারে কিন্তু এটা তুমি এখানে করা যাবে না, আমার মনে হয় এটা
হয়তো কাজে দিবে আমার আমি মনে হয় যে আমি শিক্ষকরাও হয়তো এটা আমা- আ- চাইবে আমি একটু যে আমি থেকে একটু বের হয়ে আসতে। আমি একটু রায়ান ফেরদৌসের কাছে জানতে চাইবো যে রায়ান ফেরদৌস, আপনার কাছে কি মনে হয় যে এইটা কি আসলে কোনো প্রতিষ্ঠানের উপর ছেড়ে দেওয়া উচিত, যে প্রতিষ্ঠান বলে দিবে যে হ্যাঁ আমার এখানে আসলে আপনারা রাজনীতি করবেন বা করবেন না, বা রাজনীতি করতে পারবেন বা পারবেন না? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের কথা আমরা শুনছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেহেতু সেই অর্থে একটা রাজনীতি নাই বা রাজনৈতিক বলয় নাই, সেহেতু শিক্ষকদের সেই রাজনীতি করতে হচ্ছে না। আপনি কি মনে করেন যে এরকম একটা বলয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতেও করা যেতে পারে, যে আপনি চাইলেও আসলে রাজনীতি করতে পারবেন না? শিক্ষক হলো আমাদের অভিভাবক, শিক্ষকরা ছাত্রদের সাথে সবসময় ওইভাবেই যুক্ত থাকা উচিত যে যেন কোনো বিভাজন না হয়। এখন শিক্ষক যদি প্রকাশ্যভাবে একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু ওই শিক্ষক বিপরীত রাজনৈতিক দলের ছাত্রদের সাথে ওইভাবে মিশতে পারবে না যেভাবে শিক্ষকের আসলে শিক্ষার্থীর সাথে মেশা উচিত। তাই আমি মনে করি আসলে আমাদের ক্যাম্পাস থেকে, সেটা পাবলিক হোক কিংবা প্রাইভেট হোক, শিক্ষক রাজনীতিটা প্রকাশ্যে না আনাই ভালো। দেখা যায় হয়তো বা সে একটা মতাদর্শে বিশ্বাসী, কিন্তু সে এমন ভাবে আমি কিন্তু শুনতে পাচ্ছি না এখন। করা উচিত। রায়ান, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি এখন যে শুনতে পাচ্ছেন? এটা কন্ট্রোল রুমে শোনা যাচ্ছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। আমি আমি আচ্ছা, আমি এখন নিশ্চয়ই শুনতে আশা পাচ্ছেন করব আমার যে কথা? আমাদের আমাদের এখন শুনতে কুশলীরা পাচ্ছেন আমার কথা? এইটাতে সাহায্য করবেন আমাকে শুনতে। আমি আপনার কথা কেটে যাচ্ছে। আমার কথা কি এখন শুনতে পাচ্ছেন? আমার মনে হয় রায়ান, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, সুতরাং আপনার কথা শুনতে পাওয়া অবধি আমি একটু অপেক্ষা করি। আমি একটু নাজিয়া ওয়াহাবের কাছে জানতে চাই যে নাজিয়া ওয়াহাব, একটা বিষয় তো এটা ঠিক যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের কর্তব্য বা ছাত্রদের কল্যাণেরটাই বেশি অগ্রাধিকার দেওয়া হয়। পাশাপাশি যেহেতু বাণিজ্যের ব্যাপারটাও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেকখানি থাকে, যে মানে আপনি যদি বেশি স্টুডেন্ট না পান, স্টুডেন্টদের থেকে বেশি টিউশন ফি না নেন, এটা তো একটা বিজনেস কেসের মডেলে দাঁড় করানো। তো সেই ক্ষেত্রে সেইটার মধ্যে এটা আসলে সম্ভব হয়। তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জায়গাটা এই ক্ষেত্রে সম্পূর্ণ ডিফারেন্ট কিনা সেটা আপনি বলবেন। প্রশ্নটা আমি করে রাখলাম। আমি একটু রায়হানকে আবার চেক করে দেখি যে রায়হানকে এখন আমি শুনতে পাচ্ছি কিনা। রায়হান, একটু কথা বলবেন? আচ্ছা, আমি যেটা বলতেছিলাম আসলে যে না, শিক্ষক যদি একই তার অবস্থা। মতাদর্শকে আমি রায়হানকে শুনতে পাচ্ছিলাম, কিন্তু রায়হানকে এখন আমি শুনতে পাচ্ছি না আসলে। নাজিয়ার কাছে শুনি। নাজিয়া, আমার কথা যেহেতু কি এটার এখন মধ্যে শুনতে একটা পাচ্ছেন? বাণিজ্য করা, সেহেতু এইটা আর ওইটা একটু আলাদা কিনা, মানে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা, এইভাবে রাজনীতি করা। সরাসরি বাণিজ্য করা বলাটা বোধহয় ঠিক হবে না। ভাই শুনতে পাচ্ছেন কি আমাকে? না, আমি আসলে এখন নাজিয়াকেও শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি কিন্তু শুনতে পাচ্ছি, ভাইকে শুনতে পাচ্ছি। ভাই কি শুনতে পাচ্ছেন? আমি ভাই আমার কথা নাজিয়াকেও শুনতে পাচ্ছেন? পাচ্ছি না। নো, ইটস নট দ্যাট। শুনতে পাচ্ছেন? কে শুনতে পাচ্ছি? এবার 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 আমি এবার আমি এবার আমি শুনতে পাচ্ছি অবশ্য। আমি যেটা হ্যাঁ হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন। রায়ান, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে একজন শিক্ষক আসলে মানুষ হিসেবে যে কোনো মতাদর্শকে বিশ্বাস করতে পারে, তার মনের ভিতর লালন করতে পারে, কিন্তু তিনি যেহেতু শিক্ষার্থীদের শিক্ষক, তো তার সাথে যেন কখনো শিক্ষকদের ছাত্রদের ওই রকম সম্পর্ক তৈরি না হয় যে রাজনৈতিক মতাদর্শের কারণে শিক্ষার্থীদের সাথে একটা বিভাজন সৃষ্টি হবে। তাই আমি মনে করি সেটা পাবলিক হোক কিংবা প্রাইভেট হোক, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের যে রাজনৈতিক মতাদর্শ আছে সেটাকে পাবলিকলি এইভাবে নার্চার না করা উচিত, যার মাধ্যমে আসলে শিক্ষক এবং ছাত্রদের সম্পর্ক সবসময় নষ্ট হবে। আমি দেখেছি আসলে নীল দল যে সে কিন্তু দেখা যাবে যে তার বিপরীত মতাদর্শের যে শিক্ষার্থী আছে তার সাথে সম্পর্ক সবসময় বিরূপ থাকে, সেটা ক্লাসরুম হোক কিংবা ক্লাসরুমের বাইরে হোক। একইভাবে আমি দেখতে পাচ্ছি যে নীল দল যে তার সাথে কিন্তু বিপরীত মতাদর্শের শিক্ষার্থীদের সাথে সবসময় একটা ক্লাস লেগে থাকে, এবং অন্যদিকে দেখা যায় যে এই যে রাজনৈতিক বিভাজন শিক্ষকদের মাঝে, তারা আসলে ওইভাবে আচরণ করতে বাধ্য হয় যাতে তার নিজ দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। তো একজন শিক্ষক তো শিক্ষক, তার কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য শিক্ষক রাজনীতির আসলে পাবলিক হোক প্রাইভেট হোক কোনো ইউনিভার্সিটিতে আমার মনে হয় না কোনো দরকার আছে। রায়ান, আপনাকে ধন্যবাদ। আমি একটু নাজিয়ার কাছে যেতে চাই। যে নাজিয়া, আমি যে প্রশ্নটি করে রেখেছিলাম যে যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মডেলটাই এমনভাবে করা যে এইটার একটা মূল লক্ষ্য যদি আমি নাও বলি, এটার অন্যতম একটি লক্ষ্য হচ্ছে যে এইটাকে একটা বাণিজ্য সফল বা অর্থনৈতিকভাবে একটা সফল একটা প্রতিষ্ঠানের মধ্যে করা। তো সেইটার ক্ষেত্রে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় এটা একটা পার্থক্য আছে কিনা, বলার আছে কিনা? স্ট্যাটিউট অনুযায়ী তো বা গঠন অনুযায়ী দুই ধরনের আসলে লিগ্যাল এন্টিটি। আপনি একটা প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির যে গঠন সেটা একরকম, এবং আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে অ্যাক্ট আছে, এবং আমাদের ভার্সিটি যেটা হচ্ছে একটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে থাকে, তো এটা একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন হিসেবে কিন্তু এভাবেই গঠিত হয়েছে।
তো যেটা বলেন যে বাণিজ্যিক কিনা, এটা আসলে এইভাবে বলাটা ঠিক না। কারণ আমি আসলে কিছুদিন হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবেও ছিলাম, তো আমি আসলে আমাদের ফাইন্যান্সিয়াল ইস্যুস গুলো জানি, যে আমাদের ইনকাম কোথায় বা এটা কোথায় ব্যয় হয়। তো আমাদের আসলে বেশিরভাগ যে অর্থ স্টুডেন্টরা দেয়, হ্যাঁ এটা ঠিক যে টিউশন ফি বাড়ানো হয়, কিন্তু বাড়িয়ে যেতে বাণিজ্য করার উদ্দেশ্যে হয় সেটা আমার মনে হয় না। কারণ এটা স্টুডেন্টদের জন্যই, ওদের বেনিফিটেই ধরেন ক্লাসরুম বা আদার ফ্যাসিলিটিস, এগুলোর পিছনেই আমার মনে হয় যে বেশিরভাগই ব্যয় হয়। আমাদের আমাদের ক্ষেত্রে আমি সেটাই দেখেছি। অন্য ভার্সিটির কথা আমি অত ডিটেইলে বলতে পারবো না, বাট আমার আমার ক্ষেত্রে এটাই জানি। কারণ আমাদের একটা ট্রাস্টি বোর্ড, এটা হচ্ছে নন প্রফিটেবল অর্গানাইজেশন, এভাবেই আর কি এর গঠনটা এরকম গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে, মানে যেভাবে স্ট্যাটিউটরি চলার কথা সেভাবেই চলে এটা। আর ওই যে বললাম যে স্টুডেন্টদের বেনিফিটের জন্যই টাকাগুলো স্পেন্ড হয়। যেমন আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এসেছি, আমি আমার ক্লাসরুম গুলো দেখেছি। আর আমি আমার এখানে যখন ক্লাস নিই, আমাদের যে ক্লাসরুমের যে সুবিধাগুলো, অবশ্যই এখানে পার্থক্য আছে। বা এখানে স্টুডেন্টরা যে বেনিফিটস গুলো পায় ক্লাস, মানে একটা ভার্সিটিতে থাকার, ওরা হ্যাঁ এর থেকেও হয়তো ধরেন আমাদের থেকে ভালো মানের আরো ভার্সিটি আছে, তাদের হয়তো আরো বেশি ফ্যাসিলিটিস আছে, কিন্তু আমরাও কিন্তু চেষ্টা করি স্টুডেন্টদের বেস্ট ইয়েটা দেওয়ারই আমরা চেষ্টা করি। আপনাকে ধন্যবাদ নাজিয়া ওয়াহাব। আমি একটু ফিরে আসি রায়ানের কাছে। রায়ান, আমি আসলে এইবার একটু আপনার অভিজ্ঞতা জানতে চাই, যে কারণ ছাত্র শিক্ষকের সম্পর্কের কথা যে জায়গা থেকে আপনি বললেন, আমি অনুষ্ঠান শুরুর আগে আপনার সাথে যখন কথা বলছিলাম তখন আপনি বলছিলেন যে আপনি আসলে হলে থাকতে পারেননি এই 2-2.5 বছর যতদিনই আপনার শিক্ষক জীবন। এই পট পরিবর্তনের পরে বা রেজিম চলে যাওয়ার পরে বা এই স্বৈরাচারী সরকার যেভাবে আমরা বলি না কেন চলে যাওয়ার পরে আপনি আবার হলে উঠতে পেরেছেন। এই সময়ের মধ্যে আপনি যে হলে সিট বরাদ্দ পান নাই বা পেলেও যে আপনি উঠতে পারেন না, থাকতে পারেন না, সেটাকে আপনার হল প্রভোস্টকে, কর্তৃপক্ষকে জানিয়েছিলেন কিনা? তারা আসলে কিভাবে ব্যাপারটাকে ডিল করতো বা কিভাবে ব্যাপারটাকে ডিল করেছেন, আপনি তাদেরকে ইনফর্ম করেছিলেন কিনা? তারপরে তারা কি অ্যাকশন বা রিঅ্যাকশন নিলেন, সেটা যদি আমাদের একটু বলতেন রায়ান। সত্যি বলতে কি আসলে ঢাকা ইউনিভার্সিটি হোক বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির যে হলগুলো রয়েছে, এই হলগুলো সম্পূর্ণরূপে ওই রেজিমের অন্তর্ভুক্ত ছিল। এই হলগুলো সম্পূর্ণরূপে ছাত্রলীগের আন্ডারে ছিল। ওইখানে আসলে একজন হল প্রভোস্ট, তার ক্ষমতা ন্যূনতমও ছিল না। মানে একজন হল প্রভোস্ট বলতে গেলে ছাত্রলীগের কাছে অসহায় ছিল। শুধু একজন ছাত্রলীগের কর্মীর কাছে একজন হল প্রভোস্ট অসহায় ছিল, এমন একটা সিস্টেম এই ঢাকা ইউনিভার্সিটিতে গড়ে উঠছিল। আমার একজন শিক্ষক হোক বা ঢাকা ইউনিভার্সিটির যে কোনো শিক্ষক হোক, তার কোনোভাবেই ওই সাহসটা হতো না যে একজন ছাত্রলীগের কর্মীর বিরুদ্ধে বা একজন ছাত্রলীগের নেতার বিরুদ্ধে কথা বলবে। কারণ আমরা দেখি যে যেই আসলে কথা বলেছে এই রেজিমের বিরুদ্ধে, তাকে হয় তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রভোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিংবা তাকে নানাভাবে অপমান অপদস্থ হতে হয়েছে। তো দেখা গেছে যে এই হলে যদি আমি এমন ভাবে বলতে চাই, একটা মাসিও যদি আমাদের ঢাকা ইউনিভার্সিটির হলে প্রবেশ করতে হয়, তাহলে সেটা ছাত্রলীগের আন্ডারে উঠতে হবে। আমি যখন ক্যাম্পাসে প্রথম দিন আসি, তখন আমি আসলে হলে উঠছিলাম। আমার ফার্স্ট ইয়ার আমি হলে উঠি আমি এক গণরুমে, এফএস হলের গণরুমে উঠি। তো এরকম একটা রুমে, বিশাল একটা রুমে প্রায় 40 থেকে 60 জনের মতো আমাদেরকে বসানো হয়। তখন ওই সময়ের ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদেরকে স্পষ্ট করে এভাবে বলে যে এই হলে আমরা এনেছি, এই হলে তোদেরকে থাকতে দিয়েছি, আমরা যা বলবো সেইভাবে চলতে হবে। আমরা উঠতে বললে উঠবি, বসতে বললে বসবি। আমাদের যে কোনো প্রোগ্রাম করতে এরকম একটা শপথ করিয়ে নেওয়া হয়েছে। মানে সত্যি সত্যি আপনাদের এই ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছে যে আপনাদেরকে জড়ো করা হয়েছে এবং ছাত্রলীগের নেতৃস্থানীয়রা আপনাকে বলছেন যে আমরা এনেছি তোদেরকে এবং আমাদের কথায় উঠতে এবং বসতে হবে। এর প্রতিকার আপনারা চেয়েছিলেন কার কাছে, মানে বা কাউকে বলেছিলেন? আমি যদি আসলে বলতে চাই যে ওই সময়, এটা তো বেশি দিন আগের কথা না, জাস্ট কয়েকদিন আগের কথা। এই সময়টা আসলে ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র আসলে ছাত্র হিসেবে ছিল না, সে যে একজন মানুষ, এই মানবিক মর্যাদা মূল্যবোধটা তার ছিল না। সে আসলে ছিল একজন দাস হিসেবে। ধরুন এই যে ছাত্রলীগের যে প্রোগ্রামগুলো হতো, এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ ভাড়া করে আনতো। সেই মানুষগুলোকে কিন্তু 500-1000 টাকা করে দেওয়া হতো, সিঙ্গারা দেওয়া হতো, ফুচকা দেওয়া হতো। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে মানুষগুলোকে, যে শিক্ষার্থীগুলোকে নিয়ে যাওয়া হতো ওই প্রোগ্রামে, তাদেরকে ওই সিঙ্গারাটা খাওয়ার মতো তাদের আসলে সেই সুযোগটা দেওয়া হতো না। মানে জাস্ট তারা আসলে একদম দাস হিসেবে মাথা গোজার আশ্রয়ের জন্য তাদেরকে ছাত্রলীগের কাছে নিজেদেরকে বিক্রি করে দেওয়া হতো। আর তারা যদি অভিযোগ জানাতো, তাহলে ওই শিক্ষার্থীর কোনোভাবেই সাহস নেই বা ওই শিক্ষার্থীর কোনোভাবেই ক্ষমতা থাকতো না ওই হলে থাকার। তাকে ওই হল থেকে বের করে দেওয়া হতো, তাকে শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করা হতো, তাকে ওই হলে যে কোনো প্রকার নির্যাতন, অপদস্থ, অপমানের শিকার হতে হতো। এই জন্য ঢাকা ইউনিভার্সিটির কোনো শিক্ষার্থী যে হলে থাকে, তার ওই রকম কোনো সাহস ছিল না এটা নিয়ে হল প্রভোস্টের কাছে যাওয়া, এটা নিয়ে প্রশাসনের কাছে যাওয়া। যারাই গিয়েছে তাদেরকে এভাবেই বের করে দেওয়া হয়েছে হল থেকে। রায়ান, আপনার কাছে আমরা আবার আসবো। আমি একটু নাজিয়া ওয়াহাবের কাছে একটু অভিজ্ঞতা শুনি। নাজিয়া ওয়াহাব, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনি কি হলে থেকেছেন? হলে যদি থেকে থাকেন তাহলে সিট পেতে এই সময় কি আপনাকে সিমিলার এর মধ্যে দিয়ে যেতে হয়েছে কিনা সেটা আমাদের একটু যদি বলেন।
ভাই আসলে এদিক থেকে মনে হয় আমি খুব লাকি, আমি রোকেয়া হলে অ্যাটাচ ছিলাম, এবং আমার মেরিট লিস্টে আসলে প্রথম 100 জনের ভিতরেই আমার মেধা তালিকা আমার ইয়ে ছিল, এবং আমাদের সময় রোকেয়া হলে সিস্টেমটা ছিল এরকম, মেধা তালিকার ভিত্তিতে হলে সিট দেওয়া হবে। তো আমাদের হলে প্রথম 35 জন স্টুডেন্টকে প্রথম দফায় দেওয়া হয়, তার ভিতরে আমিও ছিলাম। এবং কিন্তু প্রথমে আমি সিট পাইনি, এটা ঠিক যে আমাদেরকে গণরুমে থাকতে হয়েছিল, 15টা বেডে বেডে আমরা 35 জন মেয়ে তখন থাকতাম। কিন্তু ছেলেদের হলে যেমন রাজনীতি নিয়ে যেমনটা, আমাদের হলে রাজনীতি করতো, কিন্তু আমাদের সময়কার যারা নেত্রী ছিলেন তারা আসলে এই ধরনের রাজনীতি করতেন না, যার কারণে আমাদেরকে যে বাধ্য হতে হয়েছে, এটা আমি মিথ্যা বলবো না, আসলে আমাদের এই কালচারটা ছিল না। পরবর্তীতে ধরেন 1 মাস মতো ছিলাম আমি ইয়াতে, ওই যে গণরুমে, তারপরে আমাদেরকে সিট পেয়ে গেছি। আমি তখন ডাবলিং করতে হয়েছে লম্বা সময় ধরে, কিন্তু সিট পেয়ে গেছিলাম। কিন্তু নাজিয়া, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এখন থেকে 30 বছর আগে, কিন্তু আমি কখনো হলে থাকি নাই। কিন্তু হলের মধ্যে রাজনীতি ছিল, কিন্তু এত তীব্রতাটা আমি আসলে শুনি নাই, মানে আমার বন্ধুরা যারা ছিলেন। আমি বলছি ভাই, আমাদের সময় রাজনীতি ছিল, আমি নেত্রীদের নামও বলতে পারবো, এখনো আমাদের সাথে ভালো সম্পর্ক আছে, আমাদের বড় বোনদের মতো দেখতেন সবাইকে, মানে ইররেসপেক্টিভ অফ অল স্টুডেন্টস। এখন যেমন শুনি যে চুল টানাটানি হচ্ছে কিংবা শাস্তি দিচ্ছে, এটা এরকম হইলো কবে থেকে আসলে, বা আমিও জানি না ভাই। আমরা 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 একটু রায়ানের কাছে যেতে পারি, যে রায়ান, আপনার কাছে কি মনে হয় যে এটা কবে থেকে শুরু হয়েছে? আপনাদের দিয়ে শুরু হলো, আপনাদেরও বেশ কিছুদিন আগে থেকে শুরু হয়েছে, আপনারা কি জানেন এই সম্পর্কে, মানে এটা ঠিক কোন সময়টা থেকে এরকম শুরু হলো, এবং এতে কি আসলে শিক্ষকদের কোনো ভূমিকা আছে কিনা, শিক্ষকরা এটা চাইলে এটা প্রতিরোধ করতে পারতেন কিনা, এটাকে আপনার কাছে কি মনে হয় রায়ান? যদি আসলে শিক্ষকদের ভূমিকার কথাটা একটু আগে বলে থাকি, আসলে শিক্ষকরা এক প্রকার, একটা ছিল অসহায়, এক অংশ ছিল শিক্ষক ছিল অসহায়, তার সাথে এক অংশ শিক্ষক আসলে এইভাবেই আসছে, তারা আসলে এই রেজিমের মধ্য থেকে তো আসা, তো তারা এই ব্যাপারটাকেও সাপোর্ট করতো। আমাদের এমনও শিক্ষক আছে, সে আসলে এই ব্যাপারটার ধরেন আমাদের গতবার যে ভিসি ডক্টর আখতারুজ্জামান, তাকে কিন্তু একবার জিজ্ঞেস করা হয়েছিল গেস্ট রুম গণরুম, তিনি কিন্তু ডিরেক্ট অস্বীকার করতেছিল যে গেস্ট রুম গণরুম বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু নেই। তার মানে কিন্তু এই ব্যাপারে কিন্তু বাংলাদেশের সকল মানুষ জানে, কিন্তু একমাত্র তিনি জানে না। তার মানে আসলে তারা জানা সত্ত্বেও না জানার ভান করতেছিল। আর একই সাথে আমি যদি এটা বলি যে আসলে একটা কবে থেকে শুরু, আমার আমার আমি যখন থেকে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছি তখন থেকে এটা আসলে প্রবল রূপ ধারণ করেছে। এর বাইরে ঢাকা ইউনিভার্সিটিতে তখন ছাত্রলীগের বাইরে কেউ হলে থাকার মতো সুযোগ ঢাকা ইউনিভার্সিটি ছিল না। ছাত্রলীগের পরিচয়ের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রাণী বা একটা মানুষ থাকার কোনো সুযোগ ওই মুহূর্ত থেকে ছিল না। এর আগে থেকে অবশ্যই শুরু হয়েছে, সেটা হতে পারে 2000 এই আওয়ামী লীগ রেজিম যেটা তখন আসছে 2009 সাল থেকে, তখন থেকেই হয়তো শুরু হয়েছে। তার মানে রায়ান, ব্যাপারটা কি এটা দাঁড়ালো যে ঢাকা ইউনিভার্সিটিতে, মানে আমি কেন এই কথাটা বারবার জানতে চাচ্ছি, কারণ এটা হচ্ছে যে আমার বিস্ময় এটাতে, মানে যারাই ঢাকা ইউনিভার্সিটি হলে থেকেছেন তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, এরকমভাবে বলা হয়েছে বা দাবি করা হয়েছে, বা তারা নিজেরা দাবি করেছেন। ব্যাপারটা কি এরকম? প্রত্যেকেই? আপনি বলছেন প্রত্যেকেই? এটা আমি আপনাকে প্রথমবারই বলে দিলাম যে আসলে হলে যারা উঠে তাদেরকে প্রথম দিন শপথ পড়ানো হয়, আজকে থেকে তুই ছাত্রলীগের কর্মী। এই হলে উঠানো হয়েছে ছাত্রলীগের মাধ্যমে, এই হলে ছাত্রলীগ যা বলবে তাই তোকে করতে হবে, ছাত্রলীগের বাইরে তোর যাওয়ার কোনো সুযোগ নেই। ইভেন ছাত্রলীগের যে বিভিন্ন রকম পোস্ট ছিল যেগুলো আসলে আপনারা দেখতেন, ওগুলো কিন্তু আসলে ছাত্রলীগের কেন্দ্র থেকে নির্দেশ মোতাবেক ওদের পোস্ট করা হতো, একটা পোস্ট দিয়ে দেওয়া হতো, ওই পোস্টটা কপি পেস্ট করে সবাইকে দিতে বাধ্য হতো। এখন কি পুরো ব্যাপারটা একটা, মানে কি বলবো, একটা গুণাত্মক বিপরীতে পরিণত হয়েছে কিনা, একটা বিপ্রতিম অবস্থানে চলে আসছে কিনা? এখন ছাত্রলীগ নাই, ব্যাপারটা কি ছাত্র দল বা ছাত্র শিবির সেখানে অন্তর্ভুক্ত হয়েছে কিনা? আপনার কাছে কি মনে হয়? ঢাকা এই মুহূর্তে যদি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অবস্থাটা আমি তুলে ধরেছি, যেহেতু সাধারণ শিক্ষার্থীরা এমন একটা ভয়াবহ অবস্থার ভিতর দিয়ে গেছে যে দলীয় ছাত্র রাজনীতি, যেটা আমরা বলি দলীয় ছাত্র রাজনীতি, এই দলীয় ছাত্র রাজনীতির ভয়াবহতা যেটা, সেটা কিন্তু তারা উপলব্ধি করেছে। এই জন্য কিন্তু গত যে 14-15 তারিখে যখন আসলে এই রাজাকার স্লোগান দেওয়ার পর এই সাধারণ শিক্ষার্থী যারা কিন্তু ছাত্রলীগের আন্ডারে ছিল কিংবা বাধ্য হয়ে ছাত্রলীগ করতো, তারাই কিন্তু ছাত্রলীগ সহ ছাত্রলীগের নেতাকর্মীদের এই হল থেকে বের করে দিয়েছে, এবং তারা একদম ছাত্রলীগ সহ দলীয় ছাত্র রাজনীতির বিরুদ্ধে এই মুহূর্তে তারা কঠোর অবস্থানে আছে। তারা কোনরূপ দলীয় ছাত্র রাজনীতি এই মুহূর্তে মানে ছাত্রদল বা ছাত্র শিবির বা কোনো বামপন্থী ছাত্র সংগঠনের পক্ষে থেকে এরকম দলীয় রাজনীতি না হওয়ার সম্ভাবনা বেশি বলে আপনি মনে করছেন? এই মুহূর্তে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় হলের পরিস্থিতি এরকম যে সেখানে আসলে দলীয় ছাত্র রাজনীতির পরিচয়
কেউ প্রবেশ করবে বা সেখানে রাজনীতি করবে, এই অবস্থা সাধারণ শিক্ষার্থীরা হতে দেবে না। সাধারণ শিক্ষার্থীরা যদি কেউ এরকম অবস্থা সৃষ্টি করতে চায় যে তার দলীয় পরিচয়ে হলে ঢুকে রাজনীতি করবে, তাহলে তারা তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। এটাই হচ্ছে, যখনই কোনো ব্যানার নিয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটি হলে প্রবেশ করার চেষ্টা চলতেছে, সাধারণ শিক্ষার্থীরা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির হলে তারা কিন্তু 14 তারিখে প্রভোস্টের কাছ থেকে লিখিত নিয়েছে যে আজ থেকে ঢাকা ইউনিভার্সিটির হলগুলোতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এবং সেটাই এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটিতে চলমান। ব্রায়ান, আমি আপনার কাছে একটা হাইপোথেটিক্যাল প্রস্তাব দিতে চাই যে আপনি মনে করুন যে আপনি এই মুহূর্তে আপনার এই প্রশ্নটি সাবেক ভিসিকে করতে পারছেন, সর্বশেষ পদত্যাগকারী ঢাকা ইউনিভার্সিটির ভিসি, আপনি আসলে তাকে কি প্রশ্ন করতেন, বর্তমান ভিসি যিনি আছেন তার কাছে আপনি কি প্রশ্ন করবেন? আমি সাবেক ভিসিটা আগে আপনার কাছে একটু শুনে রাখি। আমি সাবেক ভিসির কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমার মাকসুদ কামাল স্যার, যিনি আসলে আমাদের সাবেক ভিসি হয়েছিলেন, তাকে আমরা ওইভাবেই চিনতাম যে তিনি একজন ভালো একাডেমিশিয়ান, ভালো দক্ষ মানুষ। আমরা কিন্তু প্রথমে যখন নিয়োগ হয়েছিল আমরা কিন্তু সবাই মোটামুটি খুশি হয়েছিলাম যে অনেকদিন পরেও ঢাকা বিশ্ববিদ্যালয় একজন যোগ্য ভিসি পেল। কিন্তু যখন আমার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপরে 14-15 তারিখে যে নির্যাতন হামলা চালানো শুরু হলো 15-16 তারিখে, তখন কিন্তু এই ভিসি কোনোভাবেই তার অবস্থানটা দেখাতে পারেনি। তিনি কিন্তু ছাত্রদের কাতারে নেমে আসতে পারেনি। তিনি কিন্তু এই স্টেটমেন্ট দিয়েছে যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নেই। আপনার হাতে যদি আপনার ক্যাম্পাস নিয়ন্ত্রণে না থাকে, তাহলে তৎক্ষণাৎ আপনি কেন পদত্যাগ করলেন না? কেন আপনি শিক্ষার্থীদের কাতারে নেমে আসলেন না? এবং তারপরে এত কিছু ঘটে যাওয়ার পরও আপনি কেন আপনার অবস্থানটা ক্লিয়ার করলেন না? তাহলে মানুষ হিসেবে আপনার স্তরটা আসলে কোথায় নেমে গেছে? আমি আসলে তাকে যদি সামনে পেতাম, তাহলে তার কাছে জিজ্ঞাসা করতাম আপনার বিবেক বোধটা এতদিন ধরে কোথায় ছিল? আর বর্তমান যে ভিসি নিয়াজউদ্দিন স্যার হয়েছেন, তিনি কিন্তু ইতিমধ্যেই তার কাজ শুরু করে দিয়েছেন। আমরা অনেকদিন পর আবার সেইভাবে আশার আলো দেখতে পাচ্ছি যে আসলে যেভাবে আমরা মাকসুদ কামাল স্যারকে নিয়ে আশা দেখতে পাচ্ছিলাম, একইভাবে আমরা নিয়াজউদ্দিন স্যারকেও নিয়ে আশা বুক বাঁধতেছি যে আমাদের এই স্যার, আমাদের এই ভিসি স্যার হয়তো আমাদের জন্য আবার নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলবেন। তিনি নিয়োগ পেয়েছেন মাত্র কয়েকদিন হলো, এর ভিতরে কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে গিয়ে গিয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করতেছেন। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 10-15 বছরে এরকম কোনো পরিস্থিতি দেখা যায়নি। কোনো এক ভিসি হলে গিয়ে গিয়ে ছাত্রদের সাথে কথা বলতেছেন, ছাত্রদের সমস্যাগুলো জানতেছেন এবং সেগুলো সমাধান করার জন্য আশ্বাস দিচ্ছেন। সমস্যা সমাধান করা যাবে কিনা এটা পরের কথা, কিন্তু আশ্বাস দিচ্ছি। রায়ান, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু নাজিয়া ওয়াহাবের কাছে আসি। নাজিয়া ওয়াহাব, আপনার কাছেও একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন আছে। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার সাথে যদি এখন ছাত্র সমন্বয়ক যারা আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছেন, তাদের যদি আপনি আগে প্রশ্ন করতে পারতেন, অর্থাৎ 5 আগস্টের আগে বা এখন, যদি আপনি তাকে কোনো প্রশ্ন বা প্রস্তাব পরামর্শ দিতে পারতেন, তাহলে সেটা কি হতে পারতো? নাজিয়া ওয়াহাব, এখনকার কথাটা এখন বলে আগের কথাটা আপনি পরে বলতে পারেন। এখন যদি দেখা হতো তাহলে কি প্রস্তাব করতাম সমন্বয়কদের, সেটাই মানে কি বিষয়ে ওভারঅল নাকি শুধু ছাত্র শিক্ষক সম্পর্ক? শিক্ষাঙ্গনে শিক্ষার পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য, সারা বাংলাদেশের ছাত্র শিক্ষকদের মধ্যেকার যে টানাপোড়েনটা আছে সেটা দূর করার জন্য আপনার প্রস্তাব কি হতে পারতো? আমার কাছে মনে হয় যে এখন মনে হয় এই গোটা মানে যেটাকে আমরা জুলাই বিপ্লব বা যেটাই নাম দিই না কেন, এখানে কিন্তু সমন্বয়কদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যে এতগুলো স্টুডেন্টদেরকে সারা দেশে একত্রিত করার, মানে তাদের কথা শুনেছে মানুষ, তারা এখনো শুনবে। তাহলে দেশে এখন যে পরিস্থিতিটা বিরাজ করছে, আসলে ভাই সত্যি কথা বলতে আমরা শিক্ষকরাও কিন্তু ট্রমাটাইজ। কারণ দেখেন যে এমন নয় যে স্টুডেন্টরাই আসলে ট্রমাটাইজ, আমরাও। কারণ আমাদের স্টুডেন্টরা মানে রক্ত দিয়েছে, তারা সাফার করেছে, তাদের নামে মামলা হয়েছে, এটা তো আমরাও দুঃখিত। কিন্তু এখন যে পরিস্থিতি বিভিন্ন জায়গায় দেখছি, আমাদের হয়তো ভার্সিটিতে ভাবে হয় নাই, কিন্তু অনেক জায়গায় যেটা দেখছি এটা কিন্তু আমাদের খারাপ লাগছে। ফেসবুকে বিভিন্ন ভিডিও যেটা দেখি যে জুতার মালা পড়াচ্ছে বা ইত্যাদি ইত্যাদি, ওনারা হয়তো বলছেন, কিন্তু আমার মনে হয় ওনাদের দিক থেকে যদি একটা পজিটিভ একটা কোনো পদক্ষেপ থাকতো এই বিষয়ে, যে আসলে আমরা তো চেষ্টা করে যাচ্ছি আমাদের মতো করে যে ছাত্র শিক্ষক সম্পর্কটা যেন আসলে আগের মতো হয়ে যায়, কিন্তু এটা ওরাও আমার মনে হয় যে এখন আমাদের থেকেও ওদের কথাও শুনবে। সমন্বয়করা যদি এই দিক থেকে আরো একটু বেশি বেশি করে কথা বলতে থাকে, একবার হয়তো তারা বলেছে কিন্তু বারবার যদি বলতে থাকে যে আসলে পড়ালেখার তো বিকল্প নাই, সবার ক্লাসে যেন ফিরে আসে, আমরা যে দাবি দাবাগুলো আছে সেগুলো প্রপার ওয়েতে করি আমরা, হ্যাঁ, যে আইনটা নিজের হাতে না তুলে নেই। আমার এটাই মানে ওরা যদি এটাই বলে আমার মনে হয় সেটা ভালো হবে। কারণ আমরা তো আসলে, আমি আগে বলেছি আবারও বলছি যে আমরা আমাদের যে স্ট্রাগলটা 15 বছর ধরে কিন্তু আমরা সবাই অনেক সাফার করেছি, অনেক স্ট্রাগল করেছি, আর বিশেষ করে জুলাই মাসে তো অনেক রক্ত দিতে হয়েছে আমাদেরকে। তারপরে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতনের পরে কিন্তু আমরা
নতুন করে স্বাধীনতা পেয়েছি। এখন যদি আমাদের কোনো আচার আচরণ বা কথাবার্তায় যদি এমন মনে হয় যে আমরাই যদি মানে ফ্যাসিস্ট গভর্নমেন্টকে মনে করিয়ে দেয়, তাহলে তো আমাদের অর্জনের কোনো মূল্য নাই, তাই না? সেজন্য আমার মনে হয় আমি প্রস্তাব করব যে অবশ্যই আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এই বিষয়ে কাজ করছেন বা করবেন বলে আমি আশা করি ভবিষ্যতে। ওনারা তো মাত্রই আসলেন, তবে এখানে সমন্বয়কদেরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলেই আমি মনে করি। নাজিয়া যে বাবু, আপনাকে আসলে জি জি আপনার বলাটা শেষ করেন, আমি না, আমি আসলে ওটাই বলতে চাচ্ছিলাম যে জি আসলে টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা কিন্তু একটু অন্য টাইপের রিলেশনশিপ। রাইট হ্যাঁ, এখন অনেক জায়গায় যদি আমি বলি যে ধরেন একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে আমি বলছি যে তার পতন চাই, তার অমুক চাই, তমুক চাই। এখন একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট আর একটা টিচার কিন্তু সেম না। মেবি হতে পারে টিচার তার আইডিওলজির দিক থেকে সরে গেছেন বা নড়বড়ে হয়ে গেছেন, কিন্তু সেটাও কিন্তু তিনি টিচার, এন্ড অফ দ্য ডেতে কিন্তু তিনি টিচার। হ্যাঁ, তো এই জন্য আমার মনে হয় তার দোষ না ত্রুটিগুলো কিন্তু যদি থেকে থাকে, তার কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে না প্রপার ওয়েতে গিয়ে তাকে করা, তাকে না না হিউমিলিয়েট করা বা ইয়ে করাটা উচিত না না বলেই আমি মনে করি আর কি। না না জবাব, আমি অবশ্যই মনে করি যে কারোই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না, কিন্তু এই কথা কি ঠিক যে কেউ একজন শুধুমাত্র টিচার হওয়ার জন্যই তিনি আসলে, আপনি যেরকম বলছেন যে সর্বোপরি তিনি একজন টিচার, সেই জন্য তার কথা শুনতে হবে, সেইভাবে তো একজন ডাক্তার দাবি করতে পারে শুনতে সর্বোপরি। হবে, আমি সেটা আসলে না না বলি না। আমি সর্বোপরি বলছি কি যে হিউমিলিয়েট করার পক্ষ ওই না, ওই মানে ক্ষেত্রে মানে বলেছি মানে যে আমি মানে হিউমিলেট করার অধিকার কি আমার একজন সাংবাদিককে, একজন ডাক্তারকে বা কোনো জাতি পেশার কাউকেই লোকের নাই, কাছে নেই? কাউকেই নাই। আর মানে আপনি টিচারদের তো নাই। ধরেন টিচারদের যখন আপনি কারোর কাছ থেকে শিখতে আসতেছেন, হ্যাঁ, যখন আপনি কারোর কাছ থেকে শিখবেন, আপনার কিন্তু আগে তার কাছ থেকে সেই, আমরা আমি বুঝতে লিগ্যাল পারছি। ল্যাঙ্গুয়েজে এটাকে বলি ফাইডেশিয়ারি রিলেশনশিপ, সেই রাইট সেন্স থেকে আমি বলেছি আর কি। রাইট 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 বুঝছেন? রাইট ও কারোরই কাউকে হিউমিলিয়েট করার অধিকার নাই। কিন্তু আমি ধরেন আবার তো আমরা ক্লাসরুমে আসতে হবে, বা ধরেন যাকে হিউমিলিয়েট করছে সে না, কিন্তু ধরেন তার কলিগ, সে, তার সাথে তো আপনারা ক্লাস করবেন। তো আমার কলিগকে যখন আমি দেখেছি ওটা হতে, আমার তো একটু খারাপ লেগেছে। সে খারাপ করেছে, এটা আমি মানছি, সে খারাপ করেছে, কিন্তু তারপরেও তাকে হিউমিলিয়েট হতেও তো আমি দেখছি, তাও তো খারাপ লাগা আসলে। না তো না আসলে থ্যাংক ইউ। এটা বোথ ওয়েতে ট্রাই থাকতে হবে। আমার না মনে হয় যে আমা- আমা- ক্লাসরুমে আমরা তো শিক্ষকরা চেষ্টা করছি, আমার ছাত্রদেরও একটু আমাদেরকে ইয়ে করার চেষ্টা করতে হবে আর আমার কি, মনে হয় যে আপনার বোথ বক্তব্য, ওয়েতে। আমার মনে হয় আপনার বক্তব্য একদম পরিষ্কার। আমি আপনার মন্তব্য, মানে আপনার করা মন্তব্যের ব্যাপারে যদি কোনো মন্তব্য থাকে আপনি ছোট করে একটু বলবেন কিনা রায়ান? আপনি স্পষ্ট শুনতে পেয়েছেন যে তিনি, অবশ্য আপনি প্রথম থেকে এই বিষয়টি থেকে আপনি বলছিলেন যে, আমি এখানে একটু অ্যাড করতে তবু চাই যে তবু আসলে একটু ছোট করে যদি শিক্ষক, একটু বলেন। জি আচ্ছা ছোট্ট করে বলতেছি, শিক্ষকের জায়গাটা অবশ্যই, কিন্তু যে সকল শিক্ষক এই গত 16 বছর ধরে নিকৃষ্ট ধরনের কাজের সাথে যুক্ত ছিলেন, এই ছাত্রদের অপমান অপদস্থ এবং শিক্ষার্থীদের স্বার্থের বাইরে গিয়ে কাজ করেছেন, এবং এই যে আন্দোলন চলাকালীন সময়ে গণহত্যার সাথে জড়িত ছিল, এরকম শিক্ষক কিন্তু আছে। আমি মনে করি ওই সকল শিক্ষকের নিজ থেকে পদ থেকে সরে যাওয়া এই মুহূর্তে সব থেকে উত্তম কাজ হবে। তাদেরকে যেন অপমান অপদস্থ করে শিক্ষার্থীরা বাধ্য না করে, তার থেকে বরং তারাই যদি নিজ থেকে জায়গা থেকে সরে যায়, তাহলে ব্যাপারটা আর বেশি দূর গড়ায় না। কিন্তু যদি তারা নিজ থেকে জায়গা থেকে সরে না যায়, তাহলে শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান থাকবে, এবং আমরা নিজেরাই সেটা করতে চাই, লিগ্যাল প্রসিডিওরে যেভাবে হোক তাদেরকে লিগ্যাল প্রসিডিওর অনুযায়ী তাদেরকে সরানো যায় তার পর থেকে, আমরা সেই ব্যবস্থা নেব। কারণ তারা আসলে একটা বিস্ফোরার মতো, তারা যদি আসলে এই শিক্ষকদের মাঝে থাকে এবং এই আমাদের সাথে একই সাথে থাকে, তাহলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ যেটা দরকার সেটা কিন্তু কখনোই ফিরে আসার সুযোগ নাই। ওকে, আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই রায়ান, আপনি বলেছেন যে সেইটার কোনো সুযোগ নাই, আপনি বলছেন যে যারা মানে বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল ছাত্রদের জন্য, যেটিকে আমি অপরাধী বলবো। আপনার কাছে আমার যেটি প্রশ্ন, যে সমন্বয়কদের দুইজন আছেন যারা এখন গাড়িতে পতাকা ব্যবহার করছেন, যারা মানে এখন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, ক্যাবিনেট বৈঠকে বসছেন, তা আরেকজনও যিনি বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হয়েছেন, তারাও আপনাদের বয়স গ্রুপেরই একজন, তিনিও। এই ব্যাপারটা ছাত্রদের মধ্যে, সাধারণ ছাত্রদের মধ্যে, ধরেন আপনাকে সাধারণ ছাত্র মনে করেই আমি বলছি, এটা আপনি সাধারণ ছাত্র নাও হতে পারেন, যে এটা এই প্রতিক্রিয়াটা আসলে কি? আপনারাও কি নিজেরা মনে করছেন যে আপনারাও আসলে সেরকমই ক্ষমতাধর বা সেরকমই ক্ষমতা আপনাদের প্রয়োগ করা উচিত, বা আপনারাও তাদেরই একজন? আপনার কাছে কি, মানে আপনাদের কাছে আপনাদের ফিলিংটা কি, এটা আমি একটু জানতে চাই। রায়ন, আপনার ফিলিংটা কি? ধরেন আপনিও আসলে নাহিদ হতে পারতেন, আপনিও আসলে আসিফ হতে পারতেন, আপনিও আসলে মাহফুজ হতে পারতেন। মাহফুজ হওয়ার থেকে হয়তো আপনি এতটুকু দূরে ছিলেন। তো এইটা আপনি কিভাবে, মানে আপনি কিভাবে দেখেন? আমি এটাকে এমন ভাবেই দেখি যে আসলে এতদিন ধরে আমরা আসলে চিন্তা করতাম
এই আমরা যে সাধারণ শিক্ষার্থী আছি কিংবা ধরেন যোগ্য ব্যক্তিরা আসলে ওই জায়গাটা পৌঁছানোর মতো সুযোগ বাংলাদেশের সিস্টেম কখনো দেয়নি। আমরা এটাই ভেবে নিয়েছিলাম এই দেশ হলো অযোগ্যদের স্থান, যেখানে যে যত দালালি করতে পারবে, যে যত আসলে দোসরগিরি করতে পারবে, সেই ওই জায়গাটায় পৌঁছাতে পারবে। কিন্তু এই সরকারটা গঠিত হওয়ার পর দেখলাম যে আমার মতো শিক্ষার্থী, যে আমার মতোই ছাত্র, সে কিন্তু এখন সরকারের একটা স্থানে আছে। তার মানে কি, আমি যদি চাই আমি যদি আমার নিজেকে গড়ে তুলি, তাহলে আমি কিন্তু ওই স্থানটায় যেতে পারবো। তার মানে কি, আমার একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমার কাজ করবার জন্য, আমার দেশের জন্য কাজ করবার জন্য আমার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এবং আমি মনে করি এখন ওই যে আমার সরকার না, ব্যবস্থাটা চলতেছে, তার একটি অংশীজন আমি, তার অংশীদার আমি। তার আপনি অংশীদার মনে করতেছেন, আপনি হিংসা লাগতেছে না? আর ইউ নট জেলাস? না না না, কখনোই হিংসা লাগার এখানে কিছু নেই। আমি নিজেকে আমি আপনার জায়গায়, আমি আসলে আপনার জায়গায় থাকলে তো আমার অনেক হিংসা লাগতো। হোয়াই নট মি, এরকম মনে হইতো। না না না, এখানে এই হিংসা কখনোই লাগতেছে না, কারণ আমরা মনে করি তারা সেই জায়গাটা পৌঁছানোর মতো যোগ্যতা তাদের ছিল। যেভাবে এই দেশকে তারা নেতৃত্ব দিয়ে এই অবস্থানে নিয়ে গেছে, নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, ওই জায়গাটা থাকা তাদের জন্য অবশ্যই দরকার ছিল। এবং তারা ওইখানে থাকা কারণে আমরা ছাত্র সমাজ মনে করতেছি এই মুহূর্তে যে আমাদের এই দেশটাকে গড়ে তোলার আমরা একটা সুযোগ পেয়েছি। আমরা ছাত্র সমাজ এবং নাগরিক জনতা সবাই মিলে এই দেশটাকে এখন গড়ে তুলতে পারবো, কারণ এই সরকারটা জনতার সরকার, এই সরকারটা ছাত্রদের সরকার, এই সরকারটা নাগরিকদের সরকার। এজন্য আমরা মনে করতেছি হিংসা তো করতেছি না, বরং আমরা মনে করতেছি এটা দেশ গড়ার জন্য আমাদের জন্য একটা বড় সুযোগ। আচ্ছা ঠিক আছে, আমি অন্যভাবে এটা জানতে চাই যে একটু প্রশ্নটা, সেটা হচ্ছে যে ধরেন নাহিদ অনেক ইয়াং, 25-26 বছর বয়স, আসিফেরও এরকম 25-26 বছর বয়স, মাহফুজের বয়স হয়তো একটু বেশি কিন্তু 27-28। তারা যখন এই সরকারটা একটা নিয়মিত সরকারের কাছে তাদের ক্ষমতাটা হস্তান্তর করতে হবে তো এখন করার পরে তারা কি করবেন? মানে তাদের ভবিষ্যৎটা কি? মানে 5 বছর পরে তারা গিয়ে কি আর কোথাও চাকরি করতে পারবেন? তারা গিয়ে কি ব্যবসা করবেন? মানে তারা কি করবেন? এখন তাদের ভবিষ্যৎ কি হবে এটা বেছে নেওয়ার দায়িত্বটা আসলে তাদের। না, আপনার কাছে কি মনে হয়? আমি জানি যে সেটা ভবিষ্যৎটা তাদের, মানে আপনি ওই জায়গা থেকেও আমরা এটা চিন্তা করছি কিনা যে একটা লোক 25-26 বছর বয়সে ধরেন মন্ত্রী পদমর্যাদায় অধিষ্ঠিত হলো, তাহলে 2-3 বছর পরে যখন তাকে একটা নিয়মিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, দেন উনি কি করবেন? আমি মনে করি আসলে তারা যে কাজটা করতেছিল, রাজনীতি এবং দেশের জনগণের সেবা, দেশকে সেটা একটা সেরকম আলোর করে। পথ দেখানো, আমি মনে করি এই সাথে সংশ্লিষ্ট তাদের দরকার। আচ্ছা, আপনি এবং আপনি একই সাথে এটাও জি একই সাথে বল। আসলে আমার তাদের কাছে আহ্বান থাকবে, এই দেশটাকে আসলে যে রেজিম থেকে আমরা বের করে নিয়েছি, ঠিক একই রেজিমের কাছে যেন তার হস্তান্তর করা সিস্টেমটাকে ওইভাবে না তৈরি করে দিয়ে যায়, তারা যেন সিস্টেমটাকে রিফর্ম করে দিয়ে যায়, যাতে আমরা যে রেজিম থেকে বের হয়ে আসছি সেই রেজিম থেকে আর কখনো আমাদের ফিরে যেতে না হয়। আপনাকে অনেক ধন্যবাদ রায়ান। আমি একটু নাজিয়া ওয়াহাবের কাছে আসি। নাজিয়া ওয়াহাব, আমি একটু মানে আমি আমি দুনিয়া দেখি হচ্ছে সাপ্লাই আর মানে 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 চাহিদা এবং সরবরাহের ভিত্তিতে। তো আমার কাছে সেটা যে জন্য মনে হয় এই সমাজের মধ্যে দুর্নীতির চাহিদা ছিল বলেই দুর্নীতি হয়েছে। দুর্নীতির চাহিদা বলতে একটা সমাজের লোক বা পরিবারের লোক বা আমরা আশেপাশে যারা আছে তারা তো দুর্নীতিকে একরকম উৎসাহিতই করে থাকে, কারণ আমরা তো খুশি হই যে কোরবানির সময় 150 গরু যে কোরবানি দেন তাকে আমরা বাহবা দিই। রোজার সময় যে সবচেয়ে বেশি মানে টাকা দেন সেই টাকার উৎসটা কোত্থেকে আসে আমরা এটা জানতেও চাই না। পরিবারের মধ্যে আমরা কখনো জানতে চাই না যে আমাদের পরিবারের অন্য সদস্যরা যারা চাকরি করছেন তারা কিভাবে টাকাটা আনছেন। এইটা কিভাবে রোধ করা যায়? মানে এই দুর্নীতির এই চাহিদা এবং সরবরাহের মধ্যে চাহিদা কার্ভটাকে কিভাবে নিয়ন্ত্রিত করা যায়? শিক্ষকরা কি এই জায়গায় যথেষ্ট পরিমাণ ব্যাপারটা অ্যাড্রেস করেন যে আসলে আমাদের এই জায়গাটা থেকে এইটা বন্ধ করা উচিত, আমাদের চাহিদাটা যেন আমাদের মানে কি বলবো সৎ এবং নৈতিকভাবে আয়ের পথটাকে পেরিয়ে না যায়, সেক্ষেত্রে কি শিক্ষকরা কিছু করেন বা করা উচিত বলে মনে করেন আপনি? আমরা তো আসলে শিক্ষক, আমাদের এখানে দুর্নীতি করার সুযোগ তো খুবই কম, তাই না? আমরা কি দিয়ে দুর্নীতি করব? আর প্রাইভেট ইউনিভার্সিটিতে তো আমাদের সুযোগ আরো কম, বরং আমাদের অ্যাকাউন্টেবিলিটি অনেক বেশি, কারণ আমাদের প্রত্যেকটা সেমিস্টারের পরে স্টুডেন্টরাই আমাদেরকে ইভালুয়েট করে যে আমরা কেমন ছিলাম। এবং আমাদের এই ইভালুয়েটে আমি বলি একটু তো, আমাদের দিক থেকে অবশ্যই আমরা ক্লাসরুম বা ক্লাসরুমের বাইরে যে ডিসকাশন সেখানে তো আমরা ডিসকাস করি, মনে হয় না কোনো শিক্ষার্থী এটাকে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে এটাকে এনকারেজ করবে। তো এই দিক থেকে ধরেন আমাদের রোলটা হবে যে আমরা অ্যাজ এ টিচার হিসেবে স্টুডেন্টদেরকে দুর্নীতির এগেইনস্টে থাকা।
আমি যেহেতু আমি law-র, নাজিয়া আমি আরেকটু যদি প্রশ্নটা খেরকুপ করে করি, ধরেন বাংলাদেশ এরকম একটা দেশ যে আমরা সবাই সবার সাথে কানেক্টেড, এরকম কি হয় আমাদের যে খালাতো ভাই বা যে ফুফাতো বোন আসলে দুর্নীতির সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে কি আমরা সামাজিকভাবে বেশি মর্যাদা দেই নাকি তাদেরকে আমরা একটু এড়ায়া চলি? আমাদের ব্যক্তিগত জীবনে আমরা এটা কি করি আসলে সেই জায়গাটা? আমাদের ব্যক্তিগত জীবনে ভাই আমরা খুব ছাপোষা মানুষ যারা আমরা আছি, খুবই মানে এখানে আমাদের দুর্নীতি করার কারোরই সুযোগ নাই এবং কেউ সেরকম ছিল না। আমার নিজে যে বাবা, সেও স্কুল টিচার, আমার শ্বশুর শাশুড়ি তারাও গভর্নমেন্ট কলেজে শিক্ষক ছিলেন, প্রফেসর ছিলেন। সো আমরা যে ফ্যামিলি বিলং করি সেখান থেকে আসলে দুর্নীতি করা আমি দেখিই নাই, বেড়েই উঠি নাই সেখানে। বা আমার ভাই বা বোন সেই জন্য আপনাদের মনে অনেক হতাশা আছে কিনা যে ধরেন দুর্নীতি করলে অনেক টাকা পয়সা হইতো, গুলশান বনানী বাড়ি ভালো না, এই হতাশা সত্যি ভাই নাই, এটা মানে বলার জন্য না। আসলে আমাদের ইনকাম যে অনেক বেশি তা না। আমার হাজবেন্ড ও ব্যাংকার, আমরা খুবই ছাপোষা। আমরা মানে যে বাসায় থাকি, খুবই ছোট বাসায় থাকি, আমার কখনোই মনে হয় না যে এটা থাকলে ভালো হতো। এটা কখনোই না। আমি হ্যাপি। নাজিয়া আপনাকে ধন্যবাদ। আমি এই প্রশ্নটা আপনাকে করছিলাম কারণ আমি রায়ানকে এই প্রশ্নটা এখন করব যে রায়ান নিজেকে আসলে 5 বছর পরে কই দেখে, কিসে দেখে, বা তার আসলে জীবনের লক্ষ্য বা জীবনের সাফল্যটা আসলে বলতে কি বোঝায়, তার শিক্ষকরা এই ব্যাপারে তাকে কি শিক্ষা দেয়? রায়ান। প্রেক্ষাপটে আমি ইউনিভার্সিটিতে এসে এটা হতাশারই গল্প যে আসলে এই যে নৈতিক শিক্ষাটা সেটা আসলে খুব কম প্রতিফলনে দেখেছি। তার কারণ হতে পারে যেটা নিয়ে আসলে আমাদের এই আলোচনাটা আসলে, যে শিক্ষক রাজনীতিকে অন্যান্য যে কোনো কারণে। কিন্তু আমি যদি আমার নিজের কথা বলি যে আসলে আমি নিজেকে কোন জায়গাটায় দেখতে চাই, আমি এমন একটা জায়গায় নিজেকে দেখতে চাই যেখান থেকে আসলে আমি আমাকে মানুষ ঘৃণা করবে না, অন্তত এতটুকু আমি প্রত্যাশা করি যে মানুষ আমাকে ঘৃণা করবে না, মানুষ আমাকে পিছনে গিয়ে গালি দেবে না। আমি নিজেকে অন্তত এতটুকু সম্মানের জায়গায় দেখতে চাই যে মানুষ আমার কথাটা যখন মানুষের মুখে উঠবে। রায়ান, গালি তো মানুষের পিছন থেকেই দিবে, আপনার সামনে এসে কে গালি দিবে আপনাকে? নাকি সেইটা আপনার সমস্যা নাই? সে গালি দেয়, হয়তো দেয় না, অনেক সময় দুর্নীতিবাজকে কিন্তু মানুষ সামনে এসে গালি দেয় না, কিন্তু পিছনে গিয়ে ঠিকই কিন্তু ওকে ঠিকই গালি দেয়। তো আমি আমার নিজেকে এমন জায়গাটা রাখতে চাই যাতে মানুষটা পিছনে গিয়েও আমাকে গালি না দিতে পারে। আবার এমনও হতে পারে, আপনারাই দেখেন এই যে এই মুহূর্তে যে এই রেজিমটার কোনো নেতা কর্মী মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে। তো আমি যেন মারা গেলে আসলে মানুষ এই আলহামদুলিল্লাহ বলার সুযোগটা না পায়, মানুষ যেন এতটুকু বলে যে ওই রায়ান ফেরদৌস ছেলেটা ভালো ছিল। আমি নিজেকে অন্তত এতটুকু জায়গায় দেখে রাখতে চাই, সেটা হোক আমার টাকা পয়সা হোক কিংবা না হোক, হোক আমি ক্ষমতাবান হই কিংবা না হোক, হোক আমার পরিবার ভালো থাকুক, আমি নিজে ভালো থাকি। আপনি দেশের মানুষের জন্য কি করতে চান? আমি আসলে দেশের মানুষের জন্য যা এই মুহূর্তে করতেছি, আমি এইটাকে করার একটা বিশাল সুযোগ এই মুহূর্তে আমাদের ছাত্র সমাজের কাছে এসেছে। আমি মনে করি আল্লাহ না সৃষ্টিকর্তা আমাদের কাছে এমন একটা সুযোগ দিয়েছে যে আসলে এই মুহূর্তে একজন ছাত্র চাইলে দেশের জন্য অনেক কিছু করতে পারে, এবং আমি সেটা কাজে লাগানোর চেষ্টা করে যাচ্ছি। বিগত কিছু দিন যাবত না, গত কয়েক বছর যাবত আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি, এবং সেটা এখন আরো বেশি বেগবান হচ্ছে। এবং আমি মনে করি যে সামনে আমাদের এই ছাত্রদের এবং আমার নিজের দেশের জন্য কাজ করার আরো বড় সুযোগ আসবে, এবং সেই সুযোগগুলো কাজে লাগানোর জন্য আমি আসলে একরকম অধীর আগ্রহী অপেক্ষা করতেছি। রায়ান, আপনাকে অনেক ধন্যবাদ। নাজিয়া, আপনাকেও। আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি যে আপনাদের দুজনের সাথে কথা বলে যে বিষয়টি আমার কাছে একদম পরিষ্কার, সেটি হলো যে আমরা দেখতে পেলাম যে শিক্ষক এবং ছাত্রদের সম্পর্ক এবং এই বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ক্ষেত্রে সেই ব্যাপারগুলি আসলে কীভাবে প্রভাব বিস্তার করেছে। তবে আমরা সবসময় একটা ভালো সময়ের, সুন্দর সময়ের স্বপ্ন দেখি। আপনাদের দুজনের কথাও সেটি একদম স্পষ্ট হয়ে উঠেছে। আপনাদের দুজনকে আমরা ধন্যবাদ জানাই, ঠিকানা খালেদ মন্দিরের পক্ষ থেকে, ঠিকানা সমস্ত টিমের পক্ষ থেকে, আমাদের প্রযোজক আশিসের পক্ষ থেকে, আমাদের সবাইকে, যারা কলাকুশলী ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, দর্শক আগামী সপ্তাহে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।